স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। অর্থ মানব পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। এই সাজার কারণে পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক। তবে বিদেশের আদালতে সাজা হয় তার সাংসদ পদ থাকবে কিনা তা বাংলাদেশের উচ্চ আদালতে ঠিক করবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে একটি ক্লিনিং কোম্পানির সুপারভাইজার থেকে হয়ে ওঠেন কোম্পানির অংশীদার, পাশাপাশি করেন ঠিকাদারি ব্যবসাও। এরই মধ্যে এই সংসদ সদস্যের বিরুদ্ধে কুয়েতে অবৈধ ভিসা ব্যবসা ও মানব পাচারের অভিযোগ ওঠে। কুয়েত সিআইডি গত বছর অভিযোগ তোলে অন্তত 20,000 মানুষকে অবৈধভাবে কুয়েতে পাচার করার সাথে জড়িত পাপুল। আর এই পাচারকারী চক্র 1,400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অর্থ ও মানব পাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে গত বছরের 6 জুন রাতে কুয়েতে পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 17 সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়। 2021 সালের 28 জানুয়ারি অর্থ ও মানব পাচারের অভিযোগে শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। একই সঙ্গে তাকে 19 লাখ কুয়েতি দিনার অর্থাৎ 53,19,62,000 টাকা জরিমানা করা হয়। গত বছর থেকেই বাংলাদেশে প্রশ্ন ওঠে পাপুল সংসদ সদস্য থাকতে পারবেন কিনা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হওয়ায় কুয়েতের আদালতের সাজা ঘোষণার পর দুদকের আইনজীবী খুরশিদ আলম বলছেন, এ ব্যাপারে সংবিধানের বিধি সম্পর্কে উচ্চ আদালতের ব্যাখ্যা ও রায় নির্দেশনা দিতে পারবে। আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66(2)D এখানে অ্যাপ্লিকেবল হওয়ার কথা না, কারণ আমাদের সংবিধানের কার্যকারিতা হবে আমাদের দেশের মধ্যে। এখন বিদেশের মাটিতে উনি সাজাপ্রাপ্ত, সেই ক্ষেত্রে আমাদের সংবিধানের 66(2)এর ঘ কতটুক প্রযোজ্য, আদৌ প্রযোজ্য কিনা, অথবা প্রযোজ্য হলো কতটুক হবে, সেটা একটি সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন। সেটা উচ্চতর আদালতের রায় লাগবে, ব্যাখ্যা লাগবে। তবে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলছেন, পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। কোন দেশে কোন আদালতে সেটা বিবেচ্য না, এবং কুয়েতের আদালতও একটা সার্বভৌম দেশের আদালত, এবং সে যেহেতু তাকে দোষী সাব্যস্ত করেছে এবং 4 বছরের বেশি কারাদণ্ড দিয়েছে, অতএব আমি মনে করি যে সে এখন সংসদ সদস্য থাকার অযোগ্য। গত বছর পাপুল, তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধান এই 4 জনের 617টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন আদালত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, এমপি পাপুলের সাজা নিয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন সরকার সুমন। সুমন, কুয়েতের আদালত এমপি পাপুলকে 4 বছরের জেল ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে। এ ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে বিকালে, স্থানীয় সময় বিকালের দিকে এই কুয়েতের স্থানীয় গণমাধ্যমে সব প্রায় অনেকগুলি পত্রিকাতেই, অনলাইনে মিডিয়াতে এই খবরটা আসছে যে মানব পাচারের অভিযোগে 4 বছরের জেল এবং 1.9 মিলিয়ন দিনার জরিমানা করা হয়েছে। শুধু পাপুলকে সাথে সাথে ওদের সাথে আরো যারা সহকর্মী ছিল তারাও আছে এই ইয়েতে। তো আপনারা জানেন, দীর্ঘ অনেক প্রায় জুন থেকে এ পর্যন্ত উনি কিন্তু কারাগারে আছেন। বিভিন্ন বিচারাধীন বিভিন্ন সময় মানে অসংখ্যবার ওনাকে জিজ্ঞাসাবাদ করেছেন এখানের স্থানীয় আদালত। তবে একটা জিনিস কি কুয়েতের মধ্যে বলা যাচ্ছে যে এখানে আইন, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এখানে আইনের ঊর্ধ্বে কেউ নন। এখানে মানে যে অন্যায়কারীকে এনিহাউ এরা শাস্তি দিয়ে থাকেন এবং খুব সূক্ষ্ম এবং কোনো ধরনের প্রভাব ছাড়াই ওনারা মানে আইন নিজের গতিতে চলে, এই প্রমাণটা কুয়েতের সরকার রেখেছেন এবং তার প্রতিভিত্তিতে এই সাজা ওনার প্রতি হয়েছে। তো আমরা আরেকটা জিনিস বলবো, যেখানে ওনার বিরুদ্ধে আরো কয়েকটি ইয়ে ছিল, মানব পাচার ছাড়াও মানি লন্ডারিং আরো কয়েকটি সাজা ছিল। তো ওইগুলো সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি। তো যদি জানা গেলে আমরা পরবর্তী বিস্তারিত জানাবো এই বিষয়টা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়েত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন সরকার সুমন।
দুর্নীতির ধারণার সূচকে আগের বছরের তুলনায় আরও 2 ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সর্বনিম্ন দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম। এই হিসেবে 2019 সালের তুলনায় দুর্নীতিতে বাংলাদেশ 2 ধাপ নিচে নেমেছে। আগের বছর অবস্থান ছিল 14তম। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে 2020 সালের সূচক প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 31টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে এবং দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির ধারণা সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান স্কোরের বিবেচনায় বাংলাদেশ 100-র মধ্যে 26 স্কোর পেয়েছে, যেটি 2019-এর সমান। একই অবস্থা, একই স্কোর পেয়েছে বাংলাদেশ। অন্যদিক থেকে অবস্থানের বিবেচনায় উপরের দিক থেকে হিসাব করলে 146তম এবার, যেটি 2019-এ 146তম ছিল। কিন্তু অন্যদিক থেকে আবার নিচের দিক থেকে হিসাব করলে আমাদের অবস্থান 2 ধাপ নেমেছে, অর্থাৎ আমরা 14 থেকে 2019-এ যে 14তম অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা নেমে 12 অবস্থানে এসেছি। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে আমাদের এই ফলাফল অত্যন্ত হতাশাব্যঞ্জক। রিজেন্ট কাণ্ডের মূল হোতা শাহিদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহিদকে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে আগামী 23 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। পৃথক দুটি মামলায় শাহিদ করিমের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়। 2020 সালের 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কবরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে শাহিদ করিমকে গ্রেপ্তার করে র্যাব। অবশেষে সাজার দায় থেকে অব্যাহতি পেলেন নিরপরাধ মোহাম্মদ কামরুল ইসলাম। 18 বছর আগের জালিয়াতির এক মামলায় দুর্নীতি দমন কমিশন দুদকের ভুল তদন্তে 15 বছরের কারাদণ্ড হয়েছিল কামরুল ইসলামের। এই সাজা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। রায় মোহাম্মদ কামরুলের ক্ষেত্রে সাজা পরোয়ানা প্রত্যাহার করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা পুনঃতদন্ত করে ভুলের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। ভোটের ফলের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। মোট ভোট পড়েছে 22.52%। 19,38,706 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র 4,35,490 জন। বিশ্লেষকরা বলছেন এরকম ভোটার অনুপস্থিতি গণতন্ত্রের জন্য শঙ্কা এবং হতাশার। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। সংঘাত, সহিংসতা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রচারণায় ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ থাকলেও ভোট কেন্দ্রে উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচন কমিশনের হিসেবে ভোট পড়েছে মাত্র 22.52%। ভোটারের যে উপস্থিতি সেটা সত্যিই গণতন্ত্রের জন্য অশনি সংকেত এবং হতাশাব্যঞ্জক। দলগুলো জনগণকে আকর্ষিত করতে পারে নাই, কারণ দিন শেষে নির্বাচনের মধ্যে মানুষ যে অনীহা, অনাস্থা, আতঙ্ক সেটা আবার নতুন করে এবং জনপদে যে সহিংসতা সেটাও এক্ষেত্রে কাজ করেছে। যে পার্সেন্টেজ বলছে জনগণ সেটাকেও সন্দেহ করে। ভালো মন্দ মিলিয়ে নির্বাচন আমরা মনে করি যে খুব একটা খারাপ হয়নি, যদিও 2 জনের মৃত্যুর ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। 19,38,706 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র 4,35,490 জন ভোটার। ভোটারদের এমন কম উপস্থিতি গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইভিএম নিয়েও মানুষের একটু বিতর্ক আছে। ইভিএমে যে দ্রুততার সাথে রেজাল্ট দেওয়ার যে ব্যাপারটা, আধা ঘন্টার মধ্যে হবে, সত্যিকার যদি ইভিএম সেইভাবে কাজ করে 9 ঘন্টা পর দেওয়াটাই জনগণকে আরো সন্দেহযুক্ত করেছে। এটা গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য অন্যতম একটা অন্তরায়। ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টা বাংলাদেশের নির্বাচন অত্যন্ত স্বাভাবিক, তবে প্রাণহানিটা কারো কাম্য নয়। সবকিছু মিলে নির্বাচন আমার মনে হয় মানুষ ভোট দিতে পেরেছে এবং তাদের পছন্দের নগরপিতাকে বেছে নিয়েছে। বিশ্লেষকরা মনে করেন নির্বাচনে সহিংসতা ও ভোটারদের অনাগ্রহের দায় নির্বাচন কমিশন ও রাজনৈতিক নেতৃবৃন্দকেই নিতে হবে।
শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে নগরবাসীকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। বলছেন, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে চট্টগ্রামকে নতুন রূপে সাজাবেন তিনি। অন্যদিকে ভোটে ডিজিটাল কারচুপি হয়েছে দাবি করে বিজেপি প্রার্থী বিএনপি শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচনের নামে ক্ষমতাসীনদের প্রহসন দেখেছে চট্টগ্রামবাসী। নয়ন বড়ুয়াজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম। নৌকা প্রতীকে 3,69,248 ভোট পেয়ে আগামী 5 বছরের জন্য নগরপিতার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত মেয়র। জানান, নির্বাচনী ইশতেহারে নগরবাসীকে দেয়া 37 দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবেন। দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে চট্টগ্রামকে নতুন রূপে সাজাতে চান রেজাউল করিম। আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। সাধারণ মানুষের কল্যাণের জন্য যা যা কিছু করা দরকার আমি সেটাই করে যাব। অন্যদিকে চশিক নির্বাচনে ভোট হয়নি বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। নিজ বাসায় নিউজ 24কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতাসীনদের ভোট ডাকাতি, বিএনপির এজেন্টদের উপর হামলা ও পরিকল্পিত সংঘর্ষের কারণে বন্দরনগরীর সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সামনে বরঞ্চ তাদের সহযোগিতায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে ভোটের আনন্দের উৎসবে তারা নেমেছে। তারা প্রতিটা সেন্টারে গিয়ে গিয়ে দখল করেছে। ভোটের আগের দিন রাত্রে 6% ভোট 22% তারা করে, তারা কি এটা বলতে পারে তারা জনপ্রিয় হয়েছে? চশিক নির্বাচনে ভোট পড়েছে 22.52%। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রায় সব আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে আওয়ামী লীগ মনে করে চট্টগ্রাম সিটির বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অর্জন। বন্দরনগরীর মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দলের এই অবস্থান জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বন্দরনগরীর নির্বাচনে আওয়ামী লীগ নয় বরং বিএনপির প্রতিপক্ষ ছিল পুলিশ। তবে এই নির্বাচনের একদিন পর একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চট্টগ্রাম সিটি নির্বাচনকে অনিয়মের মডেল বলে উল্লেখ করেছেন। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। রাজধানীর সরকারি বাসভবন থেকে বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুর জেলার 3টি নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমালোচনা আর ষড়যন্ত্র করলেও বিএনপি চট্টগ্রামের মানুষের মন জয় করতে পারে। আর তথ্যমন্ত্রী সচিবালয়ে বলেন, নির্বাচনী মাঠেই ছিল না বিএনপি। বিএনপি অংশগ্রহণ করলেও তারা কিন্তু শেষের দিকে তারা হাল ছেড়ে দিয়ে ঘরেই বসেছিল। তারা এত অভিযোগ অনুযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না। এদিন দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ শওকত চৌধুরী জাপা ছেড়ে যোগ দেন বিএনপিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি নির্বাচনকে আখ্যা দেন রক্তাক্ত নির্বাচন বলে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা এখন হচ্ছে প্রত্যেকটি নির্বাচনেই, যে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ প্রশাসন। বিকেলে নির্বাচন কমিশনে কমিশনার মাহবুব তালুকদার চট্টগ্রামের নির্বাচনকে বলেন অনিয়মের মডেল। কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচয়। এ ধরনের নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে
বাংলাদেশ। ডিফেন্স স্টাফ কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব, বাংলাদেশের এই পররাষ্ট্রনীতি মেনে চলার আহ্বান জানান। শালি জয় রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমরজ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ। গত বছর এই প্রশিক্ষণে অংশ নেওয়া 225 কর্মকর্তার প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেও মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় বাংলাদেশের ভ্যাকসিন কার্যক্রম শুরুর কথা জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস আমরা মোকাবেলা করছি, ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে, সেটাও আমরা এখন ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশের সবাই সুরক্ষিত থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, সুন্দর জীবন পাক, সেটাই কামনা করি। সবাই বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। আর আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো। বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। এটা প্রমাণ যে আমি ভার্চুয়ালি আপনাদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তৃতীয় দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টেকনাফের উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে 20টি বাস রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়। নিরাপত্তায় বহরটির সাথে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোহিঙ্গারা চট্টগ্রামে পৌঁছানোর পর জাহাজ যোগে তাদেরকে ভাসানচরে নেওয়া হবে। এর আগে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে আনা হয়। তৃতীয় দফায় ভাসানচরে নেওয়া হবে আরও 3000 রোহিঙ্গাকে। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত করতে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। 4 দিনের সফরে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার সাথে বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা প্রতিরোধে সহযোগিতা ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আগামী 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। গেল 17 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল বৈঠকের সময় সে আমন্ত্রণ গ্রহণও করেন মোদী। বিষয়টি চূড়ান্ত করতে বৃহস্পতিবার 4 দিনের সফরে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগামী আমাদের 25 তারিখে বা 26 তারিখে আসার কথা, হয়তো একদিন আগে আসবেন। তো আমাদের এবারের যে ন্যাশনাল যে প্রোগ্রামগুলো আছে সেখানে ওনার কোন কোন প্রোগ্রাম আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে অন্যান্য কি কি ডেলিভারেবলস হতে পারে সেগুলো নিয়েও আমরা বিশদ আলোচনা করব। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক করবেন মাসুদ বিন মোমেন। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহযোগিতা নিয়ে আলোচনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এবার আমরা আমাদের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে সবগুলো আমরা আলোচনা করব। আর তিস্তার ব্যাপারে অবশ্যই আমরা চাইবো যে তারা যত দ্রুত এটার ব্যাপারে একটা সুরাহা করে দেয় আমাদের জন্য। গেল 16 ডিসেম্বর বিজয় দিবসেও মোদীর ঢাকায় সফরের পরিকল্পনা ছিল, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় সম্ভব হয়নি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ।
এবারে ভ্যাকসিন প্রসঙ্গ। করোনার ভ্যাকসিন যুগে এখন বাংলাদেশ। বৃহস্পতিবার টিকা শুরুর দ্বিতীয় দিনে ঢাকার 5 হাসপাতালে টিকা নেন মন্ত্রিপরিষদ সদস্য, স্বাস্থ্য সচিব, বিএসএমএমইউর উপাচার্য সহ 500-রও বেশি সম্মুখ সারির যোদ্ধা। পরে তারা জানান, জীবন রক্ষাকারী কাজ নিয়ে গুজবের কোনো অবকাশ নেই। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এই টিকা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়ার টিকা গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয় কোভিড-19-এর টিকাদানের দ্বিতীয় দিনের কর্মসূচি। টিকা গ্রহণের প্রায় 30 মিনিট পর গণমাধ্যমকে উপাচার্য জানান, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই টিকাদান সম্পন্ন হয়েছে। টিকা নিতে কেউ ভয় না পেয়ে বরঞ্চ টিকা নিয়ে নিজেদেরকে সুরক্ষিত করেন। এই হাসপাতালে 200-র অধিক সম্মুখ সারির যোদ্ধা এদিন টিকা নেন। টিকা নেওয়া শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। এটা কিন্তু ইন্ডিয়ার কোনো ভ্যাকসিন না এবং এটা সক্ষম ভ্যাকসিন। অযথা যে সমস্ত গুজব বা আতঙ্ক ছড়ানো হচ্ছে, এতে যেন কেউ কান না দেন। এই দিন মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে প্রথম টিকা নেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের জবাব দিতেই নিলেন টিকা। আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই এবং আপনাদের সামনে আমি আছি এবং আমার এখনো এমন ধরনের কোনো খারাপ প্রতিক্রিয়া হচ্ছে না। সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনও টিকা নেন। মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে কোভিডশিল্ড ভ্যাকসিন নেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। টিকা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চলেছে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে সকলকেই দেওয়া হবে ভ্যাকসিন। এই টিকা মানুষের জীবন রক্ষার জন্য, এই দেশের মানুষের উপকারের জন্য। কাজেই যারা বিভ্রান্তি সৃষ্টি করবে, আমি মনে করি যে তারা ভালো কাজটি করছে না। মানুষকে যারা টিকা দিবে, তারা যখন টিকা নিয়ে দেখাচ্ছে যে এই টিকায় কোনো সমস্যা হচ্ছে না, আমার তো মনে হয় যে আর কারোর মধ্যে দ্বিধা কাজ করা উচিত নয়। বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 100 নার্সকে দেয়া হয় টিকা। এছাড়া টিকা দেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালের মোট 260 জনকে। যতদিন ভ্যাকসিনেশন চলবে, এই ভ্যাকসিনেশনের পার্শ্ব প্রতিক্রিয়াকে ম্যানেজ করার জন্য আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করছে। ভ্যাকসিন কার্ড পেতে সুরক্ষা নামের ডিজিটাল প্ল্যাটফর্মটি এরই মধ্যে চালু করে দেওয়া হয়েছে, যেখানে 55 বছরের ঊর্ধ্বে সবাই নিবন্ধন করতে পারবেন। করোনা ভ্যাকসিন যুগে প্রবেশের দ্বিতীয় দিন আজ যেসব সম্মুখ যোদ্ধারা টিকা গ্রহণ করলেন, তারা সকলেই ভালো আছেন। বললেন, জীবন রক্ষাকারী এই ভ্যাকসিনে ভয়ের কিছু নেই, বরং স্বেচ্ছায় সকলের দেয়া উচিত এই টিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দ্বিধাগ্রস্ত না হয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানালেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে টিকা নিলে মানুষের মধ্যে টিকা নিয়ে কোনো ভুল ধারণা থাকতো না বলেও মনে করেন এই রাজনীতিবিদ। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ভারতের দেয়া উপহার করোনা ভ্যাকসিন দেশে পৌঁছার পর এর মান ও শরীরে প্রয়োগের বিষয়ে নানা অভিমত দেখা যাচ্ছে মানুষের মধ্যে। নতুন ভ্যাকসিন হওয়ায় কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। জোরাজোরি করেন নাই, যারা ইচ্ছুক সমস্ত চিকিৎসক, সমস্ত নার্স, সমস্ত হেলথ ওয়ার্কার্স, আয়া ওয়ার্ড থেকে শুরু করে আমাদের নিম্নস্তরের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাদেরকে আগে টিকার ব্যবস্থা করতে হবে। বলেন, মানুষের মধ্যে করোনা ভ্যাকসিনের মান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা খুব সহজে কেটে যেত যদি প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে এই ভ্যাকসিন গ্রহণ করতেন। যদি সরকারের বড় বড় প্রক্রিয়া ন্যূনপক্ষে স্বাস্থ্যমন্ত্রী আরো ভালো হয়, যদি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট টিকাটা সর্বসমক্ষে টেলিভিশন দেখে টিকাটা নেন, তাহলে জনগণের মনে একটা আস্থা সৃষ্টি হবে। নিঃসন্দেহে এটা প্রভাব পড়বে সমস্ত সাধারণ মানুষের মধ্যে, তারা টিকা নিতে আগ্রহী হবে। ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন অক্সফোর্ডের আবিষ্কার, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও মনে করেন AQM বদরুদ্দোজা চৌধুরী। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 8,087 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 509 জনের। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,33,953 জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 611 জন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,78,646 জনে দাঁড়িয়েছে। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত রাত 10টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ময়মনসিংহের রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে ইউনাইটেড সিড আয়োজিত ইউনাইটেড ডে 2021 পালন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে ইউসিবি সেবা ও তথ্য বুথ স্থাপনের মাধ্যমে সহজ ও ঝামেলাহীন কৃষি ঋণের বিষয়ে জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল। আর উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, ইউনাইটেড সিডের চেয়ারম্যান আবু তাহের, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতিউজ্জামান এবং বিটিবির মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম। মাইক্রোফিন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো MFCIB মাইক্রো ক্রেডিট খাতে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা তুলে ধরতে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছে বিজনেস ফিন্যান্স ফর দ্য পুয়ার ইন বাংলাদেশ BFPB। বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে প্রোগ্রামটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন FCDO এর ডেপুটি টিম লিডার আফসানা ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান। সভাপতিত্ব করেন BFPB এর সিনিয়র উপদেষ্টা এবং টিম লিড রাবেয়া ইয়াসমিন। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবছরে জাতিসংঘ জলবায়ু সম্মেলনই হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলার শেষ সুযোগ। বুধবার এমন মন্তব্য করেন বাইডেন প্রশাসনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। নয়তো পুরো বিশ্ব হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি। এবছরে নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন বিশ্ব নেতারা। এই সামিটকে ঘিরে এখনই বেশ তৎপর যুক্তরাষ্ট্রের নতুন সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। ভারতের প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় জাতীয় পতাকাকে অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বুধবারই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো কেন্দ্রীয় সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন ইউনিয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকর। বিক্ষোভের পরের দিনই কৃষক আন্দোলনের ঐক্যে ফাটল ধরেছে। রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠন ও ভারতীয় কিষাণ ইউনিয়নের পক্ষ থেকে কৃষক আন্দোলন থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদে আবারও বিরতি দিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। জানাবো খেলার খবর। বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে আগামীকাল শুক্রবার সকাল 9:30টায় চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। 3 দিনের ম্যাচকে ঘিরে দু দলই সেরেছে নিজেদের অনুশীলন। এদিকে বাংলাদেশ টেস্ট স্কোয়াডও আজ মাঠে নেমেছিল নিজেদের ঝালিয়ে নিতে। ইনজুরিতে বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন পার্থ বণিক।
বৃহস্পতিবার সকাল থেকেই ভরপুর জহুর আহমেদের সবুজ গালিচা। একদিকে অনুশীলনে জাতীয় দল তো অন্যদিকে 3 দিনের প্রস্তুতি ম্যাচকে ঘিরে ব্যস্ত বিসিবি একাদশ। শরীফুল, নাইম শেখদের লক্ষ্য মূল লড়াইয়ের আগেই সফরকারীদের মনোবল ভেঙে দেওয়া। এদিকে জাতীয় দলের সবাইকে পেলেও সাকিবকে ছাড়াই আজ অনুশীলন পর্ব কাটিয়েছেন ডোমিঙ্গো। সাকিবের চোট পুরোপুরি ঠিক না হওয়ায় কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ইতিহাস বলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বেশ লাকি বাংলাদেশের জন্য। ক্যারিবীয়দের বিপক্ষে এখানে হওয়া 2 টেস্টের 2টিতেই অপরাজিত বাংলাদেশ। আছে 1 জয় 1 ড্র। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে টাইগাররা জানেন তাদের প্রত্যেকের কাজ। সবকিছু এত ইজি হয়তো বা হবে না, বাট আমি পার্সোনালি ভাবে মনে করি যে আমি বেশ কিছুদিন ধরে প্র্যাকটিসের উপর আছি এবং ওয়ানডে টিমেও ছিলাম। টেস্ট ক্রিকেটে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি নর্মালি আগের মতনই হচ্ছে যে জায়গাটা মেনটেন করব এবং জায়গা মেনটেন করে ওইখান থেকে হয়তো ভেরিয়েশনগুলো করে আর কি ভালো কিছু করার চেষ্টা করব। এদিকে সফরের শুরু থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটাররা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যা বড় অ্যাডভান্টেজ ক্যারিবীয়দের। পরিকল্পনা অনুযায়ী সবাই আছেন নিজেদের সেরাটা দেবার অপেক্ষায়। আমি মনে করি টিমের প্রত্যেকটি প্লেয়ার তাদের কাজ সম্পর্কে পূর্ণ ধারণা রাখে। ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারলে ভালো একটি ফলাফল আমাদের হাতে আসবে। এছাড়াও আমাদের বোলারদের লাইন লেন্থ ঠিক রেখে বল করার সামর্থ্য আছে, আর এই কয়দিনে আমরা কন্ডিশন সম্পর্কেও ভালো ধারণা পেয়েছি। গেল ওয়ানডে সিরিজে 9 জনের অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন আরো 4 জন। দেখার বিষয় এই দলের বিপক্ষে রেকর্ডের পাতায় আরো কি পরিসংখ্যান যোগ করে বাংলাদেশ। তবে এটাও মনে রাখতে হবে, চেনা প্রতিপক্ষের চেয়ে অচেনা প্রতিপক্ষ আরো বেশি ভয়ানক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। সফলভাবে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টের হার্টের 2 ধমনীতে স্ট্যান্ট পরানো হয়েছে। ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির নেতৃত্বে স্ট্যান্ট পরানো হয়। গতবারের মতো এবারও সৌরভকে দেখতে হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন শেষে সৌরভের সাথে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের জানান কলকাতার মহারাজ সুস্থ আছেন। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।